বন্ধু, এভাবে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে গুটি গুটি পায়ে কোথায় চলেছো? বিয়ের পর তো তোমার দেখাই পাওয়া যায় না। কবে ভালো মন্দ খাওয়াবে বলো? আর বলিস না রবিন, চারিদিকের পরিস্থিতি দেখে তো বুঝতেই পারছিস কতটা জল জমে গেছে চারিপাশে। এই দুর্যোগের মধ্যে কিভাবে অনুষ্ঠানের আয়োজন করব ভেবেই পাচ্ছি না। পরিস্থিতি যাই হোক না কেন, গ্রামের নিয়ম অনুযায়ী আমাদের তো একটা ভালো ভোজ দিতেই হবে ভাই। সব বন্ধুরা মিলে তোমার বিয়ের উৎসবের আনন্দ উপভোগ করবার জন্য চাতক পাখির মতো ওদের অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি তো নিজে থেকেই সবাইকে খাওয়াতে চাই, কিন্তু এই অবিরাম বর্ষণ আমাদের সমস্ত পরিকল্পনা এক্কেবারে ওলটপালট করে দিচ্ছে। বাড়ির চারপাশ জলমগ্ন থাকায় রান্নার লোক বা আত্মীয়রা আসবে কিভাবে, সেটাই বড় সমস্যা। একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। তুই বরং বাড়ি ফিরে নতুন বউয়ের সাথে ঠান্ডা মাথায় বসে কিছু একটা বুদ্ধি বের কর। হ্যাঁ, বাজারে কাজ সেরেই আমি সোজা বাড়ির দিকে রওনা দেব। আমি তাহলে আসি রে বন্ধু, পরে তোর সাথে কথা হবে। ঠিক আছে, তবে বউ ভাতের কথা যেন মনে থাকে। ভাই, তুই তোর কথা আমার খুব মনে পড়ছিল রে। এই জন্যই তো চলে এলাম। ভাই বোনের মন বলে কথা। দিদিভাই, তুই বিয়ের পর থেকে আমাদের বাড়িতে পা রাখনি, তাই মা বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। জামাইবাবুকে বলে আজই আমার সাথে চলো, কয়েকদিন ঘুরে আসবি। চল চল। কিন্তু এখানকার পরিস্থিতি তো দেখছিস, চারদিকে জল জমে আছে। তোর জামাইবাবু খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ওনাকে ফেলে কেমন করে যায় বলতো? তুই কয়েকটা দিন মায়ের কাছে কাটালে তোর ভালো লাগবে। তুই আর না করিস নে দিদি। তোর কথাই ঠিক। তাছাড়া বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাওয়ার একটা সামাজিক নিয়মও তো রয়েছে। ওকে আমি বুঝিয়ে বলবো, বুঝিয়ে বললে নিশ্চয়ই না করবে না। তবে আজ না রে ভাই, তুই হাত মুখ ধুয়ে বস, তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে দিদি ভাই, তুই তাহলে জামাইবাবুকে বুঝিয়ে বলিস। কালকে সকালে আমরা রওনা দেব। দিয়ামণি, স্কুল ছুটি হলো বুঝি? তুমি রোজ এই দুর্যোগে বাচ্চাদের পড়াতে আসো। তোমার এই ধৈর্য দেখে আমার খুব ভালো লাগে, মনে খুব শ্রদ্ধা জাগে। হ্যাঁ বৌদি, ছুটি হলো। আমার তো দায়িত্ব পালন করতেই হবে। তুমি এখানে বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখটা খুব শুকনো লাগছে। কোনো সমস্যা হয়েছে? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। অভাবের সংসারে তো চিন্তার শেষ নেই দিয়ামণি। আর্থিক অনটন রোজ বাড়ছে। তোমার দাদা একা আর কত সামলাবে? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিছু একটা রোজগার করতে পারলে খুব ভালো হতো। এই দুঃসময়ে পরিবারের পাশে তো থাকতে পারতাম। তুমি স্বনির্ভর হতে চাইছো, এ তো ভালো কথা। তুমি নিজের দক্ষতায় কাজ শুরু করো। আমি তোমার পাশে থাকবো, সব রকম সাহায্য করব। আমি তো শুধু ঘরের রান্না বান্নাই জানি, অন্য কোনো বড় কাজ তো আমার জানা নেই। ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এই জলমগ্ন গ্রামে বসে কি করব? সাধারণ এক গৃহবধূ কিভাবে টাকা রোজগার করবে, কিচ্ছু মাথায় আসছে না। তুমি খুব সুন্দর পিঠে বানাতে পারো। তোমার হাতের পকোড়াও খুব সুস্বাদু। গ্রামের সবাই তোমার রান্নার খুব প্রশংসা করে। এই বৃষ্টির দিনে তুমি গরম গরম পিঠে বানাও, সাথে গরম পকোড়াও তৈরি করো। রাস্তার পাশে বসে বিক্রি করতে পারো, বেশ ভালো লাভ হবে। তোমার কথা শুনে তো মনে আশা জাগলো। লোকেই কাজ দেখে হাসাহাসি করবে না তো? আমাদের সমাজে তো সমালোচনা করার মানুষের অভাব নেই। সবাই হয়তো আমাকে নিয়ে মজা করবে। মানুষের কথায় কান দিও না। লোকে অনেক কথাই বলবে। নিজের সততার ওপর ভরসা রাখো। কাল থেকেই শুরু করো অল্প অল্প করে। আমি নিজে তোমার খরিদ্দার হব প্রথম। সব জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়ে কাল সকাল থেকে আমি তাহলে নতুন কাজে নেমে পড়ব। আড়ত থেকে ফিরছিলাম, ভাবলাম একবার গরম চা খেয়ে নি। বৃষ্টির জলে শরীরটা খুব কাঁপছিল। রাস্তাঘাট সব জলে ডুবে আছে। এই অবস্থার কতদিন চলবে কে জানে। সবটাই ওপরওয়ালার ইচ্ছা। ঠিকই বলেছেন মনোজদা। শহরের অফিসেও কেউ যেতে পারছে না। বৃষ্টির জন্য হাজিরা খুব কমে গেছে। সবাই নিজের ঘরেই আটকে আছে। আপনার বিয়ের পর আজই প্রথম দেখা হলো। আমাদের এখনো মিষ্টি খাওয়া হলো না। তুমিও? গ্রামের মানুষজন আমাকে রোজ এই কথা বলে। সবাই আমাকে খুব লজ্জা দিচ্ছে। আমার তো কোনো উপায় নেই। ঘরের চারপাশে একটু হাঁটু জল জমে আছে। এমন অবস্থায় আনন্দের উৎসব করা কি আদৌ সম্ভব? আমি তো এমনি মজা করলাম। দাদা শোনেন, মানুষের কথা একদম কান দেবেন না। তারা পরিস্থিতি না বুঝেই মন্তব্য করে। তারা হুড়ো করবার কোনো দরকার নেই। পরিবেশ ভালো হলে সব সুন্দরভাবে হবে। হরেন কাকাও আমাকে কথা শোনালো। আমি নাকি টাকা বাঁচানোর ফন্দি করেছি, এই জন্য বউ ভাতের অনুষ্ঠান করছি না। এসব কথা শুনলে মনটা খুব বিষিয়ে যায়। আমি তো পরিস্থিতির শিকার মাত্র।
আমি সেদিন দিয়ার সাথে কথা বলছিলাম, আমরা আপনার এই সমস্যা নিয়ে কথা বলছিলাম। আপনার এই মানসিক চাপ থেকে মুক্ত করবার জন্য আমরা একটা সুন্দর সমাধানের পথ খুঁজছি। দিয়া খুব বুঝদার মেয়ে, সেও এই অবস্থার জন্য মনে মনে কষ্ট পাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের সামনে আমরা খুব অসহায়, মানুষের শক্তি এখানে খুব সামান্য। আপনি এত চিন্তা করবেন না তো, দিয়া আর আপনার উপর ভরসা রাখুন। বৌদি চলে এসেছো? তোমাকে ছাড়া তো আমাদের ভালোই লাগে না। কি করব বলো, আমিও যে তোমাদের ছেড়ে থাকতে পারলাম না। এদিকে তোমার দাদা বউ ভাতের আয়োজন নিয়ে তো মহা চিন্তায় আছে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। নদীর বুকে এখন অনেক জল, আমরা সেই নদীর ওপর বড় কাঠের ভেলা বানাবো, সেখানেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করব। কেমন হবে ব্যাপারটা? তোমার ভাবনাটা খুব সুন্দর, একদম নতুন ধরনের একটা চিন্তা। ভেলাগুলো কি এত মানুষের ভার বইতে পারবে? আমাদের শক্ত কাঠ জোগাড় করতে হবে, মজবুত বাঁশ দিয়ে বড় মাচা তৈরি করতে হবে, তাহলে এটা সম্ভব হবে। ঠিকই বলেছ, সবার সাহায্য নিতে হবে, তারা আনন্দের সাথে এই কাজে হাত লাগাবে। নদীর জলের ওপর ভেলা ভাসবে, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সবাই খুব উপভোগ করবে, সবাই একসাথে মিলে বসে ভোজন সারবে। প্রতিকূলতার মাঝেও উৎসব করা যায়, আমরা সেটাই করব। এই সুযোগে ললিতা বৌদির রান্নাও সবাইকে খাওয়ানো যাবে। মেনুতে থাকবে গরম গরম পিঠে, গরম পকোড়াও রাখবো, এতে তার নতুন ব্যবসার খুব ভালো প্রচার হবে। অতিথিরাও বৃষ্টির দিনে খুব তৃপ্তি করে খাবে। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দিয়া, তুমি সবার মঙ্গলের কথা ভাবো। আমি এখনই তোমার দাদাকে সব খুলে বলবো, সেই পরিকল্পনার কথা শুনে খুব খুশি হবে, তার দুশ্চিন্তাও কেটে যাবে। ঠিক বলেছো বৌদি। চলো আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করব না, আমরা দুজনে মিলে ভেলার নকশা তৈরি করে ফেলি। প্রয়োজনীয় জিনিসপত্রের একটা বড় তালিকাও বানাতে হবে। ললিতা বৌদি, আজ আমি দূর থেকেই তোমার দোকান দেখলাম। দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়, তোমার কেমন লাগছে বলো? প্রথম দিনের অভিজ্ঞতা কেমন হলো? তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আজ আমার পিঠে নিমেষের মধ্যে সব বিক্রি হয়ে গেছে, পকোড়াও একটা অবশিষ্ট নেই। মানুষ এত প্রশংসা করছে বলার মতো নয়। আমি তো জানতাম তোমার হাতের জাদুতে সবাই মুগ্ধ হবে। তোমার মনে শুধু একটু সাহসের অভাব ছিল। এখন থেকে প্রতিদিন নিয়ম করে খাবার তৈরি করবে, চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। হ্যাঁ দিয়া, আমি খাঁটি সর্ষের তেল ব্যবহার করছি, বাড়ির তৈরি মশলা দিয়েই সব বানাচ্ছি, এতে কারোর স্বাস্থ্যের ক্ষতি হবে না। নিজের উপার্জনের প্রথম টাকাটাই আজ হাতে পেলাম। মনের জোর থাকলে মেয়েরা সব কাজেই সফল হয়। এবার তোমাকে একটা সুখবর দিই, আমার দাদার বৌভাতের অনুষ্ঠানে তোমার খাবার থাকবে, তুমিই সব অতিথিদের পিঠে করে খাওয়াবে। বলছো কি, এত বড় অনুষ্ঠানে আমার খাবার পরিবেশন করা হবে? মনোজের বৌভাতে আমার রান্না যাবে? এটা তো আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। আমি আমার সাধ্যমতো সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা নদীর ওপর বড় ভেলা বানাচ্ছি, দারুণ উপায়ে এই উৎসবের আয়োজন হবে। সেখানে আগত সব অতিথিদের তুমি আপ্যায়ন করবে, তোমার নিজের হাতে তৈরি গরম পিঠে ওদের পরিবেশন করবে। আমি আমার জীবনের সেরা রান্নাটা করব, তোমাদের এই আনন্দের উৎসবকে আরো বেশি মধুর করে তুলব। ঠিক আছে, এখন আসি বৌদি, অনেক কাজ পড়ে আছে। গ্রামে তো তোদের জন্য টিকতে পারছি না, তবে লতা আর দিয়ার এই বুদ্ধিটা সত্যিই ভালো। তবে কাজটা সম্পন্ন করতে গেলে সবার সাহায্য লাগবে। আরে মনোজ, বন্ধুদের কাজই তো বিপদের দিনে পাশে দাঁড়ানো। আরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন কাজকে আরো সহজ করে তুলব। নদীর উপর এমন রাজকীয় ভোজের কথা গ্রামে কেউ আগে ভাবেনি। গ্রামের বড় বাঁশারি থেকে শক্ত বাঁশ সংগ্রহ করতে হবে। কাঠের গুঁড়ি জোগাড় করবার কাজটা আজকে থেকে শুরু করব। ভেলাগুলো অত্যন্ত মজবুত হওয়া চাই, জলের বুকে সেগুলো যেন কোনোভাবেই ভারসাম্য না হারায়। তুই সেই বিষয়ে একদম নিশ্চিন্ত থাক বন্ধু, আমি আমাদের পাড়ার সব অভিজ্ঞ কাঠমিস্ত্রিদের সাথে কথা বলবো। মানুষের ওজনের সঠিক হিসেব করে যাতে নিখুঁত মাচা তৈরি হয় সেই ব্যবস্থা হবে। চল, আমরা আর দেরি না করে কাজের তদারকি শুরু করি। নদীর জল এখন অনেকটাই শান্ত আছে, আজকের মধ্যেই মূল কাঠামোটা তৈরি করে ফেলতে হবে, তাহলে আমাদের বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। দিয়া, নদীর উপর ভাসমান বৌভাতের এই পরিকল্পনাটা খুব সুন্দর। তোমার মুখ থেকে সব শুনে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে। তোমার এই সৃষ্টিশীল চিন্তাভাবনা সত্যি প্রশংসার যোগ্য। তুমি যে কোনো কঠিন পরিস্থিতি খুব সহজে সামলাতে পারো।
শুধু আমার একার চেষ্টায় তো সম্ভব হয়নি রাজীব, রবীন্দার মতো মানুষেরাও খুব সাহায্য করেছে। সবাই মিলে একসাথে কাজ করলে সব কিছু সম্ভব। এখন কঠিন কাজও খুব সহজ হয়ে যায়। আমাদের অফিসের বড় সাহেবকেও আমি এই অনুষ্ঠানের কথা বলেছি। উনি সব শুনে খুব অবাক হয়েছেন। উনিও আসবার জন্য খুব উৎসুক হয়ে আছেন। শহরের বড় মানুষেরা গ্রামে এসে এই দৃশ্য দেখবে। সেটা তো খুবই ভালো কথা। শোনো, আমার মনের ভেতর অন্য একটা চিন্তাও কাজ করছে ইদানিং। দাদার এই শুভ অনুষ্ঠানটি সুন্দরভাবে আগে মিটে যাক, তারপর আমাদের নিজেদের সম্পর্কের কথা বাড়িতে জানানো উচিত। দিয়া, আমিও ঠিক এটাই ভাবছিলাম। এখন বাড়ির সবাই দাদার বউ ভাতের কাজ নিয়ে ব্যস্ত আছে। উৎসবের আমেজ শেষ হোক, তারপর আমরা দুজনে মিলে মনোজদার সাথে খোলামেলা কথা বলবো। তারা তোমাকে খুব পছন্দ করে, সে তোমাকে খুব শ্রদ্ধাও করে। তুমি সব সময় আমাদের বিপদের দিনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছো। আমাদের সম্পর্কের কথা শুনলে ও আপত্তি করবে না, খুব খুশি হবে। আর একটা কথা, আমরা দুজনে মিলে এক হয়ে সমাজের কল্যাণে কাজ করব। আমাদের এই সুন্দর গ্রাম একদিন আরও সুন্দর হয়ে উঠবে। তার আগে আমাদের সমস্ত মনোযোগ দাদার অনুষ্ঠানের দিকে দিতে হবে। তুমি শহর থেকে কিছু সুন্দর আলোকসজ্জার জিনিস কিনে এনো। সন্ধ্যার সময় ভেলাগুলো আলোয় ভরে উঠবে। আচ্ছা, নিয়ে আসবো। সুমন, তোর হাতে এটা কি? একটু আগে এসেছি, আরও তো এলাম। যাই বাবু, এই চিঠিটা দিল বাড়ি সবাইকে, মানে বউ ভাতের দাওয়াতপত্র। আমার মনে খুব আনন্দ হচ্ছে রে ভাই। বাড়ির সবাইকে অনুষ্ঠানের দিন আসতে বলিস। অনেক সকাল সকাল সবাই যেন নদীর ঘাটে চলে আসে। দিদি ভাই, এই ভাসমান ভেলার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বউ ভাতের এই কথা শুনে আমাদের পুরো অঞ্চলের মানুষ অবাক। প্রাকৃতিক দুর্যোগ আমাদের আটকাতে চেয়েছিল, মানুষের ইচ্ছে শক্তির কাছে প্রকৃতিও আজ হার মেনেছে। খুব সুন্দর করে বাঁশ দিয়ে ভেলাগুলো সাজিয়েছে, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। চল দেখবি। আপনারা সবাই কষ্ট করে এই দুর্যোগের মধ্যেও এসেছেন, আমি সত্যিই ধন্য। দয়া করে সবাই পেট ভরে খাবেন, কোনো কিছুর কমতি হলে আমাকে বলবেন। আরে মনোজ, কমতি কিসের? নদীর উপর এমন রাজকীয় ভোজের আয়োজন তুই করলি, গ্রামের ইতিহাসে এমন বউ ভাত কেউ কোনোদিন দেখেনি। সবাই তো খাবারের সাথে সাথে এই সুন্দর পরিবেশ দেখো মুগ্ধ। ঠিকই বলেছ রবিন, আমরা তো প্রথমে ভেবেছিলাম বন্যায় এবার বোধ হয় মনোজের বউ ভাত ভেস্তেই গেল, কিন্তু জলের উপর এমন সুন্দর ভেলার উপর বসে গরম গরম ভাত আর মাছের ঝোল খাওয়ার আনন্দই আলাদা। দিদিভাই, সবাই ললিতা বৌদির হাতের গরম পকোড়া আর পিঠের খুব প্রশংসা করছে। শহরের বাবুরাও আঙুল চেটে পুটে খাচ্ছে। ললিতা বৌদি, তুমি আজ সত্যিই কামাল করে দিয়েছো। তোমার হাতের জাদুর জন্যই আমাদের এই আয়োজন আজ পূর্ণতা পেল। অতিথিরা সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে। লতা বোন, এ তো আমার পরম সৌভাগ্য। তোমরা আমাকে বড় অনুষ্ঠানের সুযোগ না দিলে আমার রান্না যে এত মানুষ পছন্দ করবে তা তো আমি কখনো জানতেই পারতাম না। সব দিয়ামণির আশীর্বাদ। মনোজদা, হ্যাঁ, আমার অফিসের বড় সাহেব তো এই ভাসমান ভেলার পরিকল্পনা দেখে রীতিমতো অবাক। উনি বললেন শহরের বড় বড় রেস্তোরাঁও এর কাছে নস্যি। আরে উনি নাকি ওনার মেয়ের বিয়েটা এমন করে দেবে যাতে লোকজন অবাক হয়ে যায়। হ্যাঁ, এসব তোমাদের সবার ভালোবাসার ফল রাজীব। তোমরা পাশে না থাকলে এই অলৌকিক কাণ্ড আমি একলা কোনো দিন করতে পারতাম না। কি রবীন্দা, সকাল সকালই তো দেখছি বালতি ভর্তি মাছ ধরে ফেলেছেন। নদীর জল কমতেই মাছের মেলা লেগেছে বুঝি? আরে রাজীব যে, এসো এসো। হ্যাঁ ভাই, বর্ষার পর নদীতে এখন ভালোই মাছ পাওয়া যাচ্ছে। তা তুমি সকাল সকাল কোথায় চলেছো? হ্যাঁ, বলবেন না, মনোজদার বাড়ির দিকেই যাচ্ছিলাম। তা রবীন্দা, আপনার বালতি থেকে গোটা কয়েক টাটকা রুই মাছ আমাকে দিন না, দামটা আমি দিয়ে দিচ্ছি। মনোজদার বাড়ি নিয়ে যাব, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আরে রাখো তোমার টাকা, বন্ধুর বাড়ি যাবে আর আমার হাতে ধরা মাছ নিয়ে যাবে, তাও তা গিয়ে হয়। যাও লতা বৌদিকে বলো ভালো করে নাতে যাও। আরে রাজীব, এসো এসো, সকাল সকাল কি মনে করে? আরে হাতে ওটা কি? এই লতাবতী, রবীন্দা নদী থেকে টাটকা মাছ ধরছিল তো আপনার জন্য নিয়ে এলাম। আজকে দুপুরে এই মাছের ঝোল দিয়ে সবাই একসাথে খাবো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর আর টাটকা মাছ তো। তুমি বসো রাজীব, আমি এখনই এটা কাটার ব্যবস্থা করছি। তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। মনোজদা, চা তো খাবোই, তবে আজকে আমি একটা বিশেষ কথা বলতে এসেছি। আপনি যদি অনুমতি দেন তবে একটা মনের ইচ্ছে প্রকাশ করতে চাই। কি কথা রে রাজীব?
এমনভাবে ভূমিকা করছিস কেন তুই? তুই তো আমাদের পর নোস, মনের কথা নির্দ্বিধায় বল। আরে বাবা দাদা, আমি দিয়াকে খুব পছন্দ করি। ও অত্যন্ত গুণী আর সমাজ সচেতন মেয়ে। আমি সারা জীবন ওর পাশে থাকতে চাই। আপনারা যদি সম্মতি দেন তবে আমি দিয়াকে বিয়ে করতে চাই। এই কথা? আরে রাজীব, তুই আমাদের বিপদের দিনে যেভাবে ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছিস, ওর মতো মার্জিত এবং সৎ ছেলের হাতে দিয়াকে তুলে দিতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। হ্যাঁ গো, আমিও মনে মনে এটাই চাইছিলাম। রাজীব আর দিয়াকে একসাথে খুব মানাবে, আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ মনোজদা, ধন্যবাদ বৌদি। আপনারা আমার মনের বড় একটা চিন্তা দূর করে দিলেন। আজকে তাহলে দুপুরে সে একটা ভোজ হবে। রাজীব, তোমার বৌদির সাথে গল্প করো, আমি খাসির মাংস কিনে নিয়ে আসি। হ্যাঁ, এই দরকার ছিল না দাদা, এই মাছ তো। দরকার আছে। কি ললিতা বৌদি, ব্যবসার তো দেখছি দারুণ উন্নতি হয়েছে। এখন তো আর ক্রেতা সামলাতেই পারছো না। আরে দিয়ামণি, এসো এসো, ভেতরে এসে বসো। সব তোমার কৃপা বোন। তুমি সেদিন না পথ দেখালে আজ আমি এই ঘরের কোণেই পড়ে থাকতাম। গ্রামের মানুষ এখন আমার হাতের খাবার খুব পছন্দ করে। এ তো তোমার নিজের পরিশ্রম আর সততার ফল বৌদি। আমি তো শুধু একটা ছোট পরামর্শ দিয়েছিলাম। নিজের পায়ে দাঁড়িয়ে আজ তোমার কেমন লাগছে বলো? মনের ভেতর কি যে আনন্দ আর শান্তি হচ্ছে তা আমি মুখে প্রকাশ করতে পারবো না দিয়ামণি। এখন আর আমাদের সংসারে কোনো অভাব নেই। তোমার দাদাকেও আর একা খাটতে হয় না। আমি নিজেই এখন সংসারের বড় অংশটা সামলাতে পারি। এটা কি বৌদি, আমাকে টাকা দিচ্ছ কেন? এটা আমার এই মাসের লাভের একটা অংশ দিয়ামণি। আমি প্রতিজ্ঞা করেছিলাম নিজের উপার্জনের একটা অংশ ভালো কাজে লাগাবো। আমাদের গ্রামের ওই অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য এই টাকাটা তুমি আমার নাম করে দিয়ে দিও। বৌদি, তুমি সত্যি এক অনন্য উদাহরণ তৈরি করলে। তুমি শুধু নিজের ভাগ্যই বদলাওনি, সমাজের প্রতিও নিজের দায়িত্ব পালন করেছো। তোমার এই মানবিকতা দেখে আমার গর্ব হচ্ছে। এই সমাজ সচেতনতা তোমার থেকেই তো শিখেছি দিয়ামণি। তুমি আমাদের গ্রামের মেয়েদের আলোর পথ দেখিয়েছো। ধন্যবাদ দিয়া। আজকের দিনটা অফিসে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তো তবে বাড়ি ফিরে তোমার এই হাসি মুখটা দেখলে আমার সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। তাই বুঝি? তা শহরের অফিসের বড় সাহেব আমাদের এই গ্রামের ভাসমান বৌভাতের কথা এখনো মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? আরে ওনার তো এখনো সেই ভেলার ভোজের কথা মুখে মুখে ফেরে। সেদিন অফিসে বলছিলেন এমন আয়োজন উনি জীবনে আর দ্বিতীয়টি দেখেননি। সত্যি দিয়া, সেই দুর্যোগের দিনগুলো আমাদের জীবনের এক এক শিক্ষা ছিল এক। হ্যাঁ রাজীব, কঠিন পরিস্থিতি মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যদি লতা বৌদি সেই বুদ্ধিটা না দিত, যদি রবীন্দ্র সুমন সাহায্য না করত, তবে হয়তো দাদার মুখে অমন হাসি আমরা দেখতে পেতাম না। আর তুমি যেভাবে ললিতা বৌদিকে স্বনির্ভর হতে সাহায্য করলে সেটাও তো কম নয়। ললিতা বৌদি এখন গ্রামের অন্য মেয়েদেরও কাজ শেখাচ্ছে। আমাদের পুরো গ্রামটাই এখন বদলে যাচ্ছে। আমরা দুজনে মিলে এটাই তো চেয়েছিলাম, একসাথে সংসার করার পাশাপাশি গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আমাদের এই প্রচেষ্টা সারা জীবন বজায় রাখবো। একদম ঠিক বলেছ। প্রতিকূলতা আসবেই, কিন্তু ভালোবাসা আর ইচ্ছাশক্তি থাকলে যে কোনো ঝড় পার হওয়া সম্ভব।